তাতে আমার কি মারা? এসআইআর যখন হবে বলেছে হবে। আরে সে শুধু হবে বললেই তো হলো না, সে যদি প্রমাণ না হয় তুমি এই দেশীয় মাল, তাহলে সে গাড়ি লাত্তি মেরে সে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই কথাটা সে কি একবার ভেবে দেখেছো? অতই সহজ নাকি? বাংলাদেশে পাঠিয়ে দেবে বললেই হলো? আমি এই দেশেই জন্ম নিয়েছি আর এই দেশেতেই মরবো। সে তো তোমার দেশভক্তি দেখেই বুঝতে পারছি, কিন্তু তোমার বাবা মা তো প্রমাণ করার জন্য জীবিত নেই। তাহলে তোমাকে কে বিশ্বাস করবে যে তুমি এই দেশীয় মাল? আরে তা নেই তো কি হয়েছে, আমার দিদি আছে, আমার জাম্বু আছে, তারপর তো আমার ভাগ্নে গৌরব তো রয়েছে। হ্যাঁ, সে গুদে বালি। মানে? এসব মানে সে কিছুই নয়। সে একটা মেয়ের বিয়ের পর তার সমস্ত পরিচয় বাপের ঘর ছেড়ে তার স্বামীর ঘরে হয়ে যায়। তাই সেই দিক থেকে দেখতে গেলে সে তোমার দিদির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। সে এবার যদি তুমি তোমার জাম্বুর কথা বলো, সে তো নিজে এক পা বাড়িয়ে রয়েছে তোমাকে পাকিস্তানে পাচার করবে বলে। হ্যাঁ, এবার যদি তুমি তোমার ভাগ্নের কথা বলো, সে তো এখন মানে দুধের শিশু, নাক টিপলেই দুধ বেরোবে। কে শুনবে তখন তার কথা? হ্যাঁ, দুধ? প্রতিদিন সকাল সকাল এইরকম দুধ পেলে বেশ মন্দ হয় না, তবে অন্যদিনের তুলনায় আজকে দুধটা বড্ড বেশি খাঁটি ছিল। এই যে নন্দিনী, বলছি কোন দোকান থেকে এই দুধটা এনেছো গো? কোনো দোকান থেকে আনিনি। কি? কোনো দোকান থেকে আনুনি মানে? তাহলে কোথা থেকে এলো এই দুধ? দুয়েছি। দুয়েছ মানে? আমাদের ঘরে কোনো গরু বা ছাগল নেই যে তুমি দুধ দুইবে। কি হলো আবার? আবার দাঁত কালানোর মতো কি হলো? হ্যাঁ, সব কথা কি মুখে বলা যায়? তার মানে? তুমি ঠিকই ধরেছো। শালা হার হবে তো কিছু মাগি, তুই বানার মাথা আমাকে না জানিয়ে তুই তোর এই শোন, এই যে এসআইআর এর কাজ শুরু হবে, তার সমস্ত দায়িত্ব আমার উপরে পড়েছে। অর্থাৎ এই বালপুরের সমস্ত মানুষ আমার কাছে আসবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এবং জমাও দিতে আসবে। তাই আমি ঠিক করেছি প্রত্যেকের থেকে 2 টাকা করে নেব। 2 টাকা? 2 টাকা করে নিয়ে কি হবে? ভয় দেখিয়ে 100 থেকে 200 টাকা করে নিতে হবে, তবেই না মাল করে উঠবে। সেই যুগ চলে গেছে রে গুদমানি বেটা। এখন সরকারি কোনো কাজের জন্য সাধারণ জনতার থেকে সামান্য 50 টাকা ঘাবলা করলে কেন্দ্র বাহিনীর সৈনিকরা এসে তাদের রুল বাড়ি ডাইরেক্ট গাঁড়ে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, আর আমাদের গুরু অন্যদের মতো কখনোই অশুভতম করে না। আমাদের গুরু সৎ, ন্যায়ের প্রতীক। আচ্ছা গুরু, আমি তো এটা মোটেই বুঝতে পারলাম না, তুমি এই 2 টাকাটা কি জন্য নেবে? তুমি যদি কোনো মানুষের সঙ্গে জালিয়াতি না করো, তাহলে এই 2 টাকাটা কিসের জন্য? হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ গো গুরু, তুমি এই 2 টাকাটা কি জন্য নিচ্ছ? আচ্ছা বুদ্ধিহীন গান্ডু চত্ব তুই, বলি এই গান মারানির সঙ্গে ঘোরা একটু বন্ধ কর, বুঝলি? এইসব তুমি কি বলছো গুরু? ঠিকই বলছি ওরে, এটা হলো এক নতুন ধরনের টাকা তোলার ব্যবসা, বুঝলি? না হলে একবার ভেবে দেখ, যদি সাধারণ মানুষের থেকে 100 থেকে 200 টাকা করে ধমকি দেখিয়ে নিয়ে নি, তাহলে সাধারণ মানুষেরা স্পষ্ট বুঝতে পেরে যাবে যে আমরা ইচ্ছা করে গুন্ডামি করছি। কিন্তু যদি ফর্ম ফিলিং এর জন্য এবং সেটি জমা নেওয়ার জন্য 2 টাকা 2 টাকা করে 4 টাকা নেওয়া হয়, তাহলে মানুষ সেটিকে সত্যি হিসাবেই মানবে। কারণ মানুষ ধনী হোক বা গরিব, কম অঙ্কের টাকাকে কেউ মূল্য দেয় না। এবার আরেকটা জিনিস হিসাব করতো, আমাদের এই বালপুর গ্রামের মধ্যে রয়েছে মোট 2000 জন মানুষ। এবার এই 2000 জন মানুষ এক এক করে ফর্ম ফিল আপ করার জন্য 2 টাকা আর ফর্ম জমা করার জন্য যদি 2 টাকা করে দেয়, তাহলে কত টাকা উঠে আসছে বলতো? কত টাকা? ধরো হচ্ছে প্রথমে ওই 2 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে ওই আবার 2 টাকা ধরতে হবে, তারপর আবার 2 আরো 3টে শূন্য, ওই 8,000 টাকা। হ্যাঁ, কি বললি? 8,000 টাকা। তুই ঠিক বলছিস তো? বারে, তোমার সামনে মিথ্যে কথা বলে আমার কি লাভ? তুই মেয়েদি চুরি আমার চুপ মার। আমি ওর থেকে স্মার্ট হয়ে এখনো পর্যন্ত হিসাব করে উঠতে পারলাম না, আর ও এত বড় হিসাবটাকে এক্ষুনি বলে দিল। এবার তুমি বলো, এটা কি মানা যায়? আমি একদম নিশ্চিত এই ফেতি যদি আমার ডাহা মিথ্যে কথা বলছে। কেন রে ওলাও তো বলি, আমার উন্নতি দেখে তোর কি গাঁড় ফুলে যায় নাকি? হ্যাঁ সুরের বাচ্চা। গুরু, আমার হিসাব যদি তোমার ভুল মনে হয়, তাহলে তুমি ক্যালকুলেটারে হিসাব করে দেখে নিতে পারো।
আর না হলে তুমি তো তুই এর নামটা বা চারের নামটা খুব ভালোভাবেই জানো। তা কেন জানবো না? ছোটবেলায় বাবা আর মা দুজনে পুরো চাপকে পিঠ লাল করে দিয়ে নামটা মুখস্থ করাতো। এখনো মনে পড়ে সেই সব দিনের কথা। ওই তো তোর হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 4 দিনে। এবারে বলো, 2 এর পিঠে কটা শূন্য দিলে 2000 হয়? সেই শূন্যগুলো ওই 8 এর পিছনে লাগিয়ে দাও। 8 এর পিছনে 2 এ 3টে শূন্য, 1 2 3। আরে বাস, তুই তো দেখছি হেভি স্মার্ট বয়ের মতন হিসাব করলি। এইরকম হিসাব ঠিক কোথা থেকে কিভাবে শিখলি পাদু? হ্যাঁ, আমি ওকে একসময় শিখিয়েছিলাম। তুই শিখেছিলি? হ্যাঁ। তাহলে খানকে ছেলে আমার যখন হিসাবটা করতে বললাম তখন বলতে কি এত সময় লাগলো কেন? হ্যাঁ, আরে আমি তো ইচ্ছা করে বলিনি। আসলে আমি ওর পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখতে চাইছিলাম যে ও ঠিক মতন উত্তরটা দিতে পারে কিনা। হ্যাঁ রে আতকুড়ের বেটা, ঘরে গিয়ে নিজের মায়ের পরীক্ষা নিয়ে না, সুরের বাচ্চা আমার। এই মুখ সামনে কথা বলে দিচ্ছি পাদু। গুরু, আমার কিন্তু এবার ভীষণ জোরে হাত উঠে যাবে বলে দিচ্ছি। লেবরা বালের মেয়ে ছেলে কোথা থেকে এসেছে কে জানে, বাঁ মাথা। হ্যাঁ, সালা মেয়ে মানুষের মতন একবার মুখ খুললি 1000টা খিস্তি বেরোয়। হ্যাঁ রে মামি গো, তোর বাবা আমার ফোন বাচ্চা এসে দেখে দিয়েছিল আমার কলের বোতলে হোল আছে, তাই না? আর সেই জন্য তুই আমাকে মেয়ে ছেলে বলছিস? হ্যাঁ, দেখবি তোর এক্ষুনি ঘরে গিয়ে তুই আরেকটা কিরম ভাই বের করে দেবো, দেখবি। তবে রে খানকি, এই দেখো, এই আরে এই তোরা মারামারি থামা রে। ওই ওরে, এবারে কি জ্বালাতনে পড়া গেল বলো দেখিনি। লেবরা এদিকে আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে, আর ওরা ওদিকে নিজেদের কথা কাটাকাটি নিয়ে মাছ ভাতের মধ্যে কেন ঝগড়া মারামারি করছে দেখো। আরে এই শুয়োরের বাচ্চাগুলো, তোরা মারামারি থামাবি তবে রে। কি এসে লাগলো ওটা? কি যেন লেখা রয়েছে ওটা? CON, সন, DOM, ডোম, সন্ডম। সন্ডম না কন্ডম? গান মেরেছে, এটা তো কন্ডমের প্যাকেট। এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কেউ এই কন্ডমের প্যাকেটটাকে মারা ঘুরে বেড়ায়। কিন্তু কোন সুরের বাচ্চা? হ্যাঁ ভাই পকাই, তোর কি মনে হয় এবারের নির্বাচনে কে জিতবে? সে যে জিতুক ভাই, তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না কি বলছিস রে? মানুষের শিক্ষা দীক্ষা আজ কোথায় গেছে দেখেছিস? বলি এই জিনিসটা কি আগে ছিল? এখন একটা মাধ্যমিকের স্টুডেন্টকে একটা সামান্য বাক্য লিখতে বললে তার আঙুলে ব্যথা হয়, আর নয়তো পেনের কালি ফুরিয়ে যায়, আর রিডিং পড়তে বললে দাঁত ভেঙে যায়। শুধু তাই নয়, কলেজের স্টুডেন্ট গুলোরও ঠিক একই অবস্থা। দেখ ভাই, আমার তো বিদ্যা টিদ্যা নিয়ে কোনো কাম কারবার নেই, তাই আমি যেটা নিয়ে সুখে আছি আমাকে সেটা নিয়ে সুখে থাকতে দে ভাই। তাই কেন সকাল সকাল মাথাটা কিরকম খাচ্ছিস? হ্যাঁ, এই তোদের মতো কিছু মূর্খচোদা সুরের বাচ্চার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেপুলেরা ঠিক তোদের মতো এক একটা আস্ত মূর্খচোদা তৈরি হচ্ছে। বলি তুই নিজে বুঝিসনি বলে তুই অন্যজনকেও বোঝাবি না? সাধারণ শিক্ষা তো কবেই তো জলের তলে মাছেদের সঙ্গে সাঁতার কাটতে চলে গেছে, আর উন্নয়নের কবেই তো গান মারা হয়ে গেছে। দেখ ভাই গোবরা, আমি তোকে আবারও বলছি, সকাল সকাল আমার দোকানে বসে রাজনীতি নিয়ে এরকম বিবাদ কথা বলিস না। আমি আলাদা আছি, ব্যবসা করে খাচ্ছি, তাহলে কেন এই রাজনীতির জঞ্জাল ঢুকিয়ে আমার ব্যবসা পুরো গান মেরে দিচ্ছি শুনি? এবার এখন যদি রাজনীতির 2-4টে ছেলে আমার দোকানে এসে শোনে এই সমস্ত কথা, তাহলে হয়তো এখন কিছু করবে না, রাতের আধারে এসে আমার দোকানটাকে পুরো গায়েব করে দেবে। ছি শালা ছি। বলি দোকানে তোর বউকে দাঁড় করিয়ে দিয়ে তুই নিজে শাড়ি পরে তালি বাজা গিয়ে, বুঝলি? তাহলে তোকে আর কোনোদিনও এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তুই শালা নপুংসকের থেকে বড় অধম। ওনারা তো তবুও প্রতিবাদ করেন, আরে তুই তো প্রতিবাদ করবে কি করে? বলি ওকে কিছু করতে হয় নাকি? নামেই তো মানে বালের চা দোকান, ওর সমস্ত সংসার খরচ তো বইয়ের টাকাতেই চলে। হ্যাঁ, আমি কি তার জানি না? রাতের আধারে পার্টির লোক ঢুকিয়ে খপাখপ করে। আরে তুই ভাই, ভাইয়ের পর পা তুলে সারা জীবন এইভাবে বেনাতে জনে কাটিয়ে দিচ্ছে। তত করে চা বিক্রি হোক আর নাই হোক। দাদু, মুখ সামলে কথা বলে দিচ্ছি। চুপ যদি ভাই আমার, তোকে দয়া করে এই গ্রামের মধ্যে থাকতে দিচ্ছে তো তোর ভাগ্যি ভালো রে। তুই জানিস এই পকায় যদি শুধু শুধু ঘুরে বেড়ায় তাহলে গ্রামের মানুষ জানতে পেরে যাবো বই ভেরুয়া। বউয়ের টাকায় ওঠে বসে খায় দায় আর নাটকবাজি করে, আর সেই সমস্ত নাটকের মধ্যে চায়ের দোকানটা একটা মারানো নাটকের দোকান। হ্যাঁ, এবার আর কি করা যাবে? গ্রামের মধ্যে চায়ের দোকান তো একটাই রয়েছে, তাই বাধ্য হয়ে আমাদেরকে গিলতে আসতে হয়। তা যা বলেছ। আমাকে এত বড় বড় কথা বলা তো, দাঁড়াও, তোমাদের দুজনকে ঘাড় ধরে যদি বাংলাদেশে না পাঠাতে পেরেছি তো আমার নাম নাই পকাই। কি তুই পাঠাবি বাংলাদেশে? কেন, ওখানে কি তোর মায়ের ভাতার বন্দি হয়ে আছে নাকি? চল চল, ওই বাবা তোদের কথা বাদ দে, এখন চল ক্লাবে চল।
জাম্বু, ও জাম্বু, কি হয়েছে? বলছিলাম কি জাম্বু, তুমি এতদিন আমাকে যা বলেছো তার কোনোটাই আমি পালন করিনি। এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। বাবা, বলি আজকে সূর্য কোন দিকে উঠলো শুনি? তা হঠাৎ করে এরকম সুবুদ্ধ উদয় হওয়ার কারণটা কি? তেমন কিছু না জাম্বু, আমার তোমাকে দেখে ভীষণ কষ্ট হয়। আসলে তোমার বয়স হচ্ছে তো, আজ বলতে কাল কখন টপকে যাবে, তখন দিদি আর ভাগ্নিকে তো আমাকেই সামলাতে হবে, তাই না? কি হয়েছে? আমি কেন মরতে যাবো রে সুরের বাচ্চা আমার? সত্যি করে বলতো, তোর মাথায় কি প্ল্যান চলছে এখন? জাম্বু, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। রাত্রিবেলা তুমি আমাকে চুষে দিতে বললে আমি চুষেও দেব। আমি কথা দিচ্ছি দিদি জানতেও পারবে না, তুমি শুধু আমাকে বাঁচাও। আরে আরে কি হয়েছে? কি হয়েছে? ভীষণ বড় বিপদ হয়ে গেছে, তুমি এবারের মতো আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো না জাম্বু। আরে বাঁড় মাথা, কি হয়েছে সেটা তো বলবি আগে। কোনো কিছু না বলে যে শুধু বাঁচাও বাঁচাও খেলাচ্ছিস, তোকে কি আমি পদে বাঁড়া দিয়ে বাঁচাবো নাকি? হ্যাঁ, কি হলো বল? এই তো তুমি নিশ্চয় শুনেছো, গোটা দেশের মধ্যে প্রায় প্রত্যেকটা রাজ্যের মধ্যে এসআইআর শুরু হয়েছে। এবার সেখানে বংশের প্রমাণপত্র সহ আরো অন্যান্য যাবতীয় ছাড়পত্র চাইছে দেশের প্রমাণ হিসেবে। এবার যাদের কাছে সেই প্রত্যেকটা প্রমাণ থাকবে না, তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ও, এই ব্যাপার। প্রমাণ যখন চাইছে তখন দিয়ে দেবে, অত চিন্তা করার কিসের? আরে কি করে দেব, আমার মা বাপ যে নেই, আর যে সমস্ত জায়গা জমি ছিল তা তো আমি কবেই বিক্রি করে দিয়েছি, আর ওখানে কোনো কাগজপত্র ছিল কিনা সেটাও তো জানি না। আমি সবই খুঁয়ে চলে এসেছি জাম্বু। আর এইখানে এসে দিন রাত আমার গান মেরে খেয়ে যাচ্ছ। ভালোই হবে, তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বাংলাদেশে গিয়ে যখন তুই কোনো মৌলভী সাহেবের খপ্পরে পড়বি, তখন দেখবি পুরো গাঁড় মেরে 50 তলা বিল্ডিং বানিয়ে দেবে। তখন ওই খোলা গাঁড় নিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে বাটি হাতে ভিক্ষা করবি। ওরে বাবা রে, কেন ভয় দেখাচ্ছে এরকম ভাবে জাম্বু? আমাকে বাঁচাও না গো। দেখ চন্দন, হঠাৎ করে এরকম মরা কান্না জুড়ে দিস না। নেহাতি তুই আমার বউয়ের ভাই হোস, তাই আমি সেই খাতিরে তোকে বাঁচাবার শেষ চেষ্টা অবশ্যই আমি করব। কিন্তু আইন তো ভাই আইন, আমি কোনো আইনের বিরোধিতা করতে পারবো না। তোমাকে কোনো আইন ভঙ্গ করতে হবে না জাম্বু, তুমি শুধু কয়েকদিনের জন্য, মানে এই এসআইআরটার নাম এটা পর্যন্ত তুমি আমার বাবা হয়ে যাও। কি? হ্যাঁ, শুয়োরের বাচ্চা, আমার তোর বয়স আর আমার বয়স একটু ভেরিফিকেশন করে দেখ। একটা বাচ্চা ছেলে পর্যন্ত বুঝতে পেরে যাবে যে আমরা ডাহা মিথ্যা কথা বলছি। নিহাতি সংসারের চাপে আমার মাথার চুল সব উঠে গেছে, কিন্তু তুই এমনই ফাট মেরে ঘুরে বেড়াস যে নিজেকে অনিল কাপুর মনে করিস। বলি, নিজের বয়সের দিকে একটু নজরটা দে। মাত্র 2 থেকে 3 বছরের ফারাক রয়েছে তোর আর আমার মধ্যে। তারপরও মূর্খ চোদাদের মতন কিভাবে বলিস যে আমি তোর বাবা হবো, কি জানি? আরে চেষ্টা করলে সবই হয় গো জাম্বু। জায়গা থেকে বেরো। ও নিজেও বাংলাদেশে যাবে আর আমাকেও সঙ্গে করে টেনে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। আমি তোকে শেষ কথা বলে দিচ্ছি চন্দন, আমি তোর জন্য সব রকমের চেষ্টা করব, যা করতে হয় তাই করব, কিন্তু তোকে আমি কোনো মতেই ছেলে বলে পরিচয় দেবো না। এবার যা, বেরো বেরো কেন বেরো, একেবারে হেয়ারিং এর দিনে মুখ দেখাবি, বেরো। না না, এটা হওয়া অবশ্যই দরকার। হয়রানি বললে তো হবে না। এতদিন গাড়ে হুঁসছিল না, যখন বাইরের মালগুলো ভেতরে ঢুকছিল তখন তাদের নজর কোন গর্তের ভেতরে ছিল। হ্যাঁ, এবার অন্যদের জন্য এখানকার মানুষদের মারা শুধু শুধু হয়রানি। দেখ ভাই, নিজের দেশকে স্বচ্ছ বানাতে হলে দেশের মানুষদেরও একটু কষ্ট করতে হয়, বুঝলি? আর তাছাড়া বাংলাদেশের মানুষ তো আর আমাদের শত্রু নয়, শুধু ওখানকার রাজনীতি করা কিছু ঢ্যামনা মানুষ আছে যারা ওখানকার সাধারণ মানুষের মধ্যে হিংসা আর বিদ্বেষ ছড়াচ্ছে। আর ঠিক তেমনই সমাদর্শী রাজনীতিবিদ মানুষ আমাদের দেশের মধ্যেও রয়েছে, তারা শুধু নিজেদের স্বার্থের জন্য দিনের পর দিন এই সমস্ত বিবাদ বাঁধিয়ে চলেছে। ও আচ্ছা, তার মানে সাধারণ মানুষকে শিক্ষার দিক থেকে পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে মেন এটাই, যাতে সেই অশিক্ষিত মানুষের মনে কোনো প্রশ্ন না উঠতে পারে, তারপর যাতে কিছু বুঝতেও না পারে। হ্যাঁ, শিক্ষিত হলে তো অনেক কথা উঠবে, তারপর আসল কেলেঙ্কারি গুলো সাধারণ মানুষের ধরতে পেরে যাবে। এই কারণে তো রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যাস্থানগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে।
আর রাজ্যের মানুষগুলোকে ধীরে ধীরে অশিক্ষিত করে তোলাচ্ছে এইভাবে। আচ্ছা আমি কি বলছি, যদি সে ঠিক মতো এই এসআইআর এর প্রমাণ না হয় তখন তো সে বাংলাদেশে যাওয়া বাধা ধরা। হ্যাঁ, তাহলে সে যারা সে এই দেশে জন্ম নিয়েছে, এই দেশে বড় হয়েছে, তারা সে যদি হুট করে সে বাংলাদেশে চলে যায়, তাদের সে বুকটা তো একেবারে সে খালি হয়ে যাবে দাদু। হ্যাঁ, সে কেন সে সমস্ত কিছু হচ্ছে কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোকে একটা গল্প বলি শোন। ধর তুই তোর বাপের একটা ছেলে, এবারে একটা ছেলে থাকার সত্ত্বেও তোর বাবা ধরে নে আরেকটা ছেলে মানে মামাকে ধরে নে তোর দাদা করে নিয়ে এলো। তখন তো তুই প্রথম প্রথম তাকে ভালোভাবে দাদা হিসেবে মেনে নিবি, কিন্তু যখন তুই দেখতে পাবি তোর বাপ তোর বদলে বাইরে থেকে নিয়ে আসা সেই নতুন দাদাকে বেশি লাভদায়ক করছে, তাকে নানান ভাবে সাহায্য করছে, তাকে আশ্রয় দেওয়ার ফলে সে তার নিজের ফায়দা তোলে, নিজের আসনকে আরো শক্তিশালী করছে, অথচ তুই এদিকে কিছুই পাচ্ছিস না বা কিছু করতেই পারছিস না, শুধুমাত্র তুই তোর বাপের জন্য। এইরকম অবস্থায় তুই তোর বাপের নিজের ছেলে হওয়ার দরুন তোর রক্ত গরম হবে কিনা? সে হবে না মানে সে লেবরা খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবে, নয়তো রাতের আধারে বাপকে সমেত দাদাকে বোম মেরে উড়িয়ে দেবো। এক্স্যাক্টলি এটাই। দীর্ঘদিন ধরে যে দল এই রাজ্য শাসন করে আসছে তাদের দ্বারা প্রথমের দিকে উন্নতি হলেও পরবর্তীকালে তাদের দ্বারা অবনতি ছাড়া আর কিছুই আসছে না, দিনের পর দিন বেড়েই চলেছে। উল্টে বহু মানুষের কাজ গেছে, দিনের পর দিন রাস্তাঘাটে এখানে সেখানে নিজের বাড়িতে পর্যন্ত মেয়েদের সর্বত্রই খালি সম্মানহানি হচ্ছে। আজকে এখানে চুরি হচ্ছে তো কাল ওখানে, কালকে এই পাচার হচ্ছে তো কালকে ওখানে পাচার হচ্ছে, কালকে এই কালকে সেই। রাজ্যের মধ্যে গুন্ডা মারামারি দাঙ্গা বিদ্বেষ হিংসা সবকিছু বেড়েই চলেছে। আর এই কারণে দেশের সর্বশিখরে যারা রয়েছেন তারা বুঝতে পেরেছে এই রাজ্যের মধ্যে শুধু একটা নয় বহু রকমের ঘোটালা চলছে, যার ফলে এই এসআইআর করানো হচ্ছে। আর যে সমস্ত বাইরের মালগুলো ভিতরে ঢুকে এসে এই গুন্ডারাজকে দিনের পর দিন শক্তিশালী করে তুলছে, তাদেরকে বারবার জয়ী করে তুলছে, সেই কারণে ওই বাইরের সুরের বাচ্চাগুলোকে সর্বপ্রথমে এসআইআর এর মাধ্যমে ছাঁটাই করা হচ্ছে। হোক হোক, লেওরা সামান্য হোটেলে বা কোনো ওই রুমেতে রাত কাটাতে গেলে আধার কার্ড দেখিয়ে নিজের পরিচয় পত্র জমা করে ভেরিফিকেশন করে তবেই থাকতে পারি, তারপরে পক পক করতে পারি। আর এটা তো নিজের দেশ বলে কথা, সেখানে তো এই সামান্য বিষয় হবেই। আমার মতো বলে এর থেকে আরো বড় কিছু হওয়া দরকার ছিল। কেন তুই সেই থেকে বসে চুপচাপ রয়েছিস? এ বড় কিছু বলছিস না কেন? আমি আর কি বলবো, আমি এই দেশের মানুষ বলে তো আমার তার কোনো কিছু প্রমাণপত্র নেই, তাই আমাকে বাংলাদেশে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে তুমি ভয় পাচ্ছ কেন মামা? তোমার যা কিছু প্রমাণপত্র আছে তুমি সেইগুলো জমা দিও, তারপর যেটা হবে তখন সেটা দেখা যাবে। হ্যাঁ, আমরা তো রয়েছি তোর সঙ্গে, তাই অত চিন্তা করিস না, বুঝলি? তাহলে দাদু তুমি আমার বাবা হবে, মানে এই এসআইআর ফর্মে আমি তোমার নামটা দিয়ে নিজের বাবা হিসেবে পরিচয়টা দেবো আর কি। একবার পোস্ট মারতে দিবি, তাহলে বাবার পরিচয় অবশ্যই দেবো। হ্যাঁ? এই খানকি ছেলে, লেওরা সামনে তো জায়গা থাকতে তোর ভোঁদাই মার্কে গাঁটটাখানি কেন বারবার খেলা মারছিস? হ্যাঁ, আরে দেখো না দাদু, এই যে এই শুয়োরের বাচ্চাটা সামনের দিকে অত জায়গা থাকতেও নিজের গাঁটটাখানি আমার বাবার সাথে ভুলিয়ে যাচ্ছে। আর এর সাথে কথা বলে কি হচ্ছে? সে তাহলে সুর বাচ্চাটাকে লাত্তি মেরে আমার বের করে দেবে। আমরা পুলিশের চাল পরে একটা আস্তে গুদানি বেড়া গুলো এসে পড়ে দাঁড়া আমাদের সামনে। ওই দেখ ডাক চলে এসেছি। শালা ওলাও তোর বাচ্চা, তুই চোদ মারনি লেওড়া রক্ত তো মরবি। তবে রে গান্ডু চোদ। ওদিকে সব ঠিক আছে তো? কোনো ঝগড়া বাড়াবাড়ি হচ্ছে না তো? না স্যার, কোনো কিছু হচ্ছে না। বেশ। দাঁড়া, আগে 2 টাকা দে, তারপর ফর্ম নিতে পারবি। কিসের জন্য? আরে একটা কাগজের দাম নেই নাকি, সেটার জন্যই 2 টাকা। তাহলে জমা দিতে? সেটা নিশ্চয়ই বিনা পয়সায়। না, তাতেও 2 টাকা লাগবে। মানে
ফর্ম জমা নিতে আবার 2 টাকা লাগে নাকি? আরে ভাই, এই বছর থেকে এই রুল শুরু হয়েছে। ওই সমস্ত বালের রুলের গাড় মারি আমি। লড়ার মতো ফর্ম তুলতে 2 টাকা, জমা করতে 2 টাকা। এর থেকে তো ভালো ছিল তোরা গোটা দল মিলে গ্রামের মানুষকে অনুরোধ করে বলতে পারছিস আমাদের 2 টাকা করে ভিক্ষা দাও। তাহলে মনে হয় তোদের মুখ দেখে দয়া করে 2 টাকার জায়গায় 5 টাকা করে বড় ভিক্ষা দিতাম। কিন্তু লড়াই থাকি। হ্যাঁ, এই সরকারি কাজের মধ্যেও তোরা 2-1 টাকা করে নিয়ে মানুষের থেকে লোক দেখানো কম টাকা তোলা তুলছিস। এই কানাই, যারা টাকা দিতে চাইছে না তাদের থেকে বিনা পয়সাতে ফর্ম দিয়ে ফর্ম জমা নিয়ে নে। যখন মারা ওই ফর্ম গুলো মারা রিপিট ঘরে পৌঁছাবে আর বাংলাদেশ থেকে যখন গান মারানোর জন্য ডাক আসবে, তখন এই সমস্ত হোম্মেতম্বি পুরো ঘাড়তে বেরিয়ে যাবে। আচ্ছা, এই রকম ভাবে জোর জুলুম, তাই তো? দাদু, এই নিয়ে আর একটা কথা বলো না। ওরা যেটা চাইছে সেটা দিয়ে দিই, চলো। হ্যাঁ, আমরাও দেখে নেব এই জোর জুলুম কতদিন চলে। যাক, সে আমাদের ফিল আপ করার সে ফর্ম জমা পড়ে গেল, আর তাহলে সে কোনো সমস্যা রইলই না। হ্যাঁ। সে এবারে শুধু ভালো ভালো কাজটা মিটলেই ভালো। সেটা আর বলতে, তবে মামাকে ওগো, আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি এই দেশি ও বাবা, আমি সত্যি বলছি, আমি বাংলাদেশের মানুষ নই। এখানে আমার পরিবার আছে, আমার ভাগ্নি আছে। আমি তোমাদের পায়ে পাচ্ছি, এভাবে আমাকে বাংলাদেশে নিয়ে যেও না। এই গান মেরেছে মধু। আমার মনে হয় মামাকে রিজেক্ট করে দিয়েছে। লেওরা, এবার মামাকে বাংলাদেশে নিয়ে যাওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। বাঁচাও, ও বাবা, চলো, ওরে বাবা, ও মা গো। এসে চল তো পচা, সে তাড়াতাড়ি গিয়ে ব্যাপারটা দেখি। আবার হাতটাকে নিয়ে টানাটানি করছিস? হ্যাঁ, দেখবি একটু তোর ওই হাত ভেঙে তোর গায়ে ঢুকে দেবো, দেখবি। ও বাবা গো। চল। এ স্যার, বলছিলাম কি সে আপনারা মানে সে মামাকে এরম ভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কেন? আরে এই সুরের বাচ্চাটা কোনো প্রমাণই জমা দিতে পারছে না। যে সমস্ত প্রমাণপত্র আছে দেখাতে বললাম সেটাও বাড়া দেখাতে পারছে না। যখনই আসল পয়েন্টে এসে কথা বলছি তখনই চুদির ভাইটা বাড়া অন্যান্য কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর এর থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই শালা মালটা বাংলাদেশের মাল। শালা রিফিউজি চোদা, শক্ত করে ধর শালাকে, গিয়ে একদম পুরো বাংলাদেশের নর্দমায় গিয়ে ফেলে দেবো। না, আমি কোথায়? ও বাবা রে,